যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীর সংখ্যা 17 কোটি। তাহলে সেখানে এই অ্যাপটি বন্ধ হয়ে গেলে তারা কি করবেন? এটি কি তাদের বাকস্বাধীনতার লঙ্ঘন হচ্ছে? নিষেধাজ্ঞা ঠেকাতে হোয়াইট হাউস কি কিছু করতে পারে? শি জিনপিং এবং ট্রাম্পের মধ্যে টিকটক সংক্রান্ত বৈঠকে কি আলোচনা হলো? যুক্তরাষ্ট্রের টিকটক বন্ধ হওয়ার যাত্রাটাই বা শুরু কোথা থেকে হলো? এই সবগুলো প্রশ্নেরই উত্তর জানাবো আমাদের আজকের প্রতিবেদনে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। বেইজিং ভিত্তিক বাইট ড্যান্সকে একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল, সেটা এপ্রিল মাসে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রোটেক্টিং আমেরিকানস ফ্রম ফরেন অ্যাডভার্সারি কন্ট্রোলড অ্যাপ্লিকেশনস অ্যাক্ট বা PAFACA নামে একটি আইনে সই করেছিলেন। আইনে বলা হয়েছে এই সময়সীমার মধ্যে কোম্পানিটিকে হয় মালিকানা বিক্রি করতে হবে, নয়তো তাদের কার্যক্রম বন্ধ করতে হবে। এই আলটিমেটাম শেষ হচ্ছে 19 জানুয়ারি। নিষেধাজ্ঞার সময়সীমা যতই ঘনিয়ে আসছে, মার্কিন কর্মকর্তারা কিছুটা ইঙ্গিত দিচ্ছেন যে অ্যাপটির জন্য কিছুটা ছাড় দেওয়ার পরিকল্পনা তারা করতে পারেন হয়তোবা, কারণ 17 কোটি আমেরিকান এই অ্যাপটি ব্যবহার করেন। অন্যদিকে একটি আইনি মামলার সুপ্রিম কোর্ট রয়েছে, যেখানে টিকটক নিষেধাজ্ঞার বিরুদ্ধে যুক্তি দিচ্ছে যে এটি বাক স্বাধীনতার অধিকারকে লঙ্ঘন করা হচ্ছে। নিষেধাজ্ঞাটি কোটি কোটি ব্যবহারকারীর ওপর তো প্রভাব ফেলবেই, তাছাড়াও টিকটকের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ দেখা যাচ্ছে। কারণ যদি এটি বন্ধ হয়ে যায়, এটি এমন একটি নজির স্থাপন করবে যে অন্যান্য চীনা এবং বিদেশি মালিকানাধীন অ্যাপগুলো যেমন ক্যাপকাট, শিয়াওহুংশু, লেমন8, আলিপে, উইচ্যাট এগুলোর সাথে আসলে যুক্তরাষ্ট্র কেমন আচরণ করবে। যদি সপ্তাহান্তে কিছুই পরিবর্তন না হয়, তবে 19 জানুয়ারি টিকটক যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলা হবে। একই সঙ্গে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো অ্যাপটি হোস্ট করা, বিতরণ করা, রক্ষণাবেক্ষণ করা বা আপডেট করা থেকে বিরত থাকবে। সময়ের সঙ্গে সঙ্গে আপডেটের অভাবে অ্যাপটি বিদ্যমান ব্যবহারকারীদের জন্য অকার্যকর হয়ে পড়বে। বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা গেছে, যারা 19 জানুয়ারি থেকে টিকটক অ্যাক্সেস করার চেষ্টা করবেন তাদের নিষেধাজ্ঞা সম্পর্কিত একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে ব্যক্তিগত ডেটা ডাউনলোড করার উপায়টা জানিয়ে দেওয়া হবে। প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের আসন্ন প্রশাসনের কর্মকর্তারা নির্বাচনী প্রচারণার সময় অ্যাপটি সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাদের কথাতে ইঙ্গিত পাওয়া গেছে যে তারা অ্যাপটি অন্ধকারে হারিয়ে যাওয়া থেকে বাঁচানোর একটা উপায় খুঁজছেন। এমনকি শেষ মুহূর্তে বাইডেন প্রশাসনও আশার বাণী শোনাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বাইডেনের টিমের একজন CNBC-কে বলেছেন, আমেরিকানদের হঠাৎ করে টিকটক নিষিদ্ধ হতে দেখার আশাটা আসলে করা উচিত নয়। ট্রাম্পের আসন্ন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ চলতি সপ্তাহে ফক্স নিউজকে বলেছেন, নতুন প্রশাসন টিকটক সংরক্ষণের উপায় খুঁজে বের করবে, জনগণের ডেটা রক্ষা করবে। ট্রাম্পের টিমের আরেকটি ইতিবাচক ইঙ্গিত হলো টিকটকের CEO শু চিউ প্রেসিডেন্টের নির্বাচিতের অভিষেকে উপস্থিত থাকার কথা রয়েছে। PAFACA এই আইনের শর্ত অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট একটি একক 90 দিনের বর্ধিত সময় দিতে পারেন যদি টিকটকের জন্য নতুন ক্রেতা খুঁজে পেতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প একটি নির্বাহী আদেশও জারির কথা বিবেচনা করছেন, যাতে অ্যাপটি বন্ধ হয়ে যাওয়া থেকে রক্ষা করা যায়। জর্জটাউন ইউনিভার্সিটির আইন ও প্রযুক্তি বিষয়ের অধ্যাপক অনুপম চন্দার বলেছেন, এই লক্ষণগুলো ইঙ্গিত দেয় যে টিকটক সাগা এই সপ্তাহান্তে শেষ নাও হতে পারে। চন্দার আল জাজিরাকে বলেন, নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছেন প্রক্রিয়াটি ধীর করতে, যাতে তাকে আরেকটি সমাধান খুঁজে পাওয়ার জন্য সময় দেওয়া হয়। তিনি বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হলে হয়তো কংগ্রেসকে আইন সংশোধনে রাজি করাতে পারবেন, অথবা হয়তো টিকটকের বিক্রয় নিয়ে আলোচনা করতে পারবেন, কিংবা অন্য কোনো কর্তৃপক্ষের অধীনে সমাধান খুঁজে নিতে পারবেন। নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে ফোনে কথা হয়েছে টিকটক, ফেন্টানিল, বাণিজ্য এবং আরও অনেকগুলো ইস্যুতে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্টে লিখেছেন, কলটি চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই খুবই ফলপ্রসূ ছিল। আমার প্রত্যাশা যে আমরা একসঙ্গে অনেক সমস্যার সমাধান করব এবং তাৎক্ষণিকভাবেই কাজ শুরু করব।
ট্রাম্প আরও লিখেছেন, আমরা বাণিজ্য ভারসাম্য, ফেন্টানিল, টিকটক এবং আরও অনেক বিষয়ে আলোচনা করেছি। প্রেসিডেন্ট শি এবং আমি বিশ্বকে আরও শান্তিপূর্ণ এবং নিরাপদ করার জন্য সবকিছু করার চেষ্টা করব। রয়টার্স চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, শি কলটির পরে বলেছেন তিনি এবং ট্রাম্প উভয়েই যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের আরও অগ্রগতির আশা প্রকাশ করেছেন। ওয়াশিংটন দাবি করেছে যে টিকটক একটি জাতীয় নিরাপত্তা ঝুঁকি, কারণ বেইজিং লক্ষ লক্ষ আমেরিকানকে নজরদারি করছে এর মাধ্যমে। যদিও টিকটকের মালিক বাইট ডান্স একটি বেসরকারি প্রতিষ্ঠান, তবে চীনা সরকার তার দেশীয় প্রযুক্তি শিল্পের উপর প্রভাব বিস্তার করে রাখে, তাই শঙ্কা এড়াতে পারছে না ওয়াশিংটন। মার্কিন আইন প্রণেতাদের সন্তুষ্ট করার চেষ্টা করতে 2022 সালে বাইট ডান্স মার্কিন প্রযুক্তি কোম্পানি ওরাকলের সাথে অংশীদারিত্ব করে, যাতে মার্কিন এই সংস্থা বাইট ডান্সের ডেটা ট্রাফিকে অ্যাক্সেস পায় ওরাকল। মার্কিন সার্ভারে তা সংরক্ষিতও থাকে, কিন্তু এই পদক্ষেপটিও শেষ পর্যন্ত কংগ্রেসকে সন্তুষ্ট করতে পারেনি, কারণ বিপুল সংখ্যক ভোটে এই নিষেধাজ্ঞাটি অনুমোদিত হয়েছে। ওয়াশিংটন ডিসিতে জিন্সের সিনিয়র চীন বিশ্লেষক ক্লেয়ার চু বলেন, সোশ্যাল মিডিয়া, অ্যাপ এবং ইন্টারনেট ব্যবহারের মধ্যে অবশ্যই নজরদারির উপাদান থাকে। এটি কেবল সেন্সরশিপের জন্য নয়। চু আল জাজিরাকে বলেন, এটি আরও বিস্তৃতভাবে তথ্য সংগ্রহ করে, শুধুমাত্র মেটা ডেটা নয়, বরং সত্যিকার অর্থেই অন্তর্দৃষ্টি, তাদের প্রবণতা, জীবনযাত্রার প্যাটার্ন, দুর্বলতা, তারা কি ধরনের সুযোগ খুঁজছে, এই সব ব্যাপারে। সুপ্রিম কোর্ট 10 জানুয়ারি মামলাটির আর্গুমেন্ট শুনেছে, যদিও আদালত এখনো তার রায় ঘোষণা করেনি। টিকটকের যুক্তি যে নিষেধাজ্ঞাটি আমেরিকানদের ফ্রি স্পিচ অধিকার লঙ্ঘন করছে। বেশিরভাগ বিচারপতি এই বিষয়টি নিয়েই কিছুটা সন্দিহান। তবে ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন বা ইএফএফ এর মতে অধিকার গোষ্ঠী দাবি করেছে যে নিষেধাজ্ঞাটি ফ্রি স্পিচের লঙ্ঘন নয় এবং এটি সাধারণভাবেই আমেরিকানদের ব্যক্তিগত তথ্য রক্ষা করার জন্য আইনগত পদক্ষেপ। এক্ষেত্রে টিকটকের এই যুক্তি প্রয়োজনের প্রতি একটা বিভ্রান্তি সৃষ্টি করছে। ইএফএফ এর সিভিল লিবার্টিজ ডিরেক্টর ডেভিড গ্রিন বলেন, একটি সোশ্যাল মিডিয়া অ্যাপে নিষিদ্ধ বা বিক্রি করার মাধ্যমে আরেকটি দেশের কাছ থেকে আমেরিকানদের তথ্য গোপনীয়তা রক্ষায় কিছুই করা হবে না, কারণ বিদেশি শত্রুরা মার্কিনীদের তথ্য সহজেই খোলা বাজারে ডেটা ব্রোকারদের কাছ থেকে কিনে নিতে পারে।